তোমাদের আজকে পড়াবো। দেখো রেডক্সের যদি দুটো ভাঙি তাহলে রেড আর অক্স। রেড মানে হচ্ছে রিডাকশন, রিডাকশন বলতে আমরা বিজারণ বুঝি, অ্যান্ড অক্স মানে অক্সিডেশন, অক্সিডেশন মানে আমরা জারণ বুঝি। এবার যে কোনো বিজারণ দ্রব্য যদি আমি এখানে ইউজ করি তাহলে দেখো বিজারণ বিক্রিয়া কেমন হয়, Fe2+ থেকে Fe হচ্ছে, ঠিক আছে। আর জারণ বিক্রিয়া ধরো এখানে ক্যালসিয়াম ব্যবহার করেছি, ক্যালসিয়াম দুটো ইলেকট্রন বর্জন করে ক্যালসিয়াম 2+ করেছে। তো এটা একটা বিজারণ বিক্রিয়া যেখানে ইলেকট্রনের গ্রহণ হচ্ছে এবং জারণ বিক্রিয়া যেখানে ইলেকট্রনের বর্জন হচ্ছে। এবার এই দুটোকে যুক্ত করলে আমরা কি বলতে পারি যে একটা পুরো বিক্রিয়া আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে ক্যালসিয়াম প্লাস Fe2+ এবং সেখান থেকে আমরা দেখতে পাবো ক্যালসিয়াম 2+ প্লাস Fe। তো এখানে জারণ এবং বিজারণকে আমরা চিনব, কারণ আমরা ক্লাস 8 থেকে পড়ে এসেছি জারণ বিজারণ একটা বিক্রিয়ার মধ্যে জারণ হয় এবং বিজারণ হয় একসাথে ঘটে। তাহলে ক্যালসিয়াম থেকে ক্যালসিয়াম 2+ হয়েছে, এটাকে আমরা জারণ বলছি, অক্সিডেশন, এবং Fe2+ থেকে Fe হয়েছে, এটা বিজারণ। এবার কে কাকে জারিত করবে না করবে সেটা তাদের প্রবণতার উপর নির্ভর করে। আমরা এখানে যেগুলো বাস্তবে যেগুলো সম্ভব, অর্থাৎ এই বিক্রিয়াটা বাস্তবে সম্ভব, কিন্তু উল্টো বিক্রিয়াটা সম্ভব নয়। অর্থাৎ ইলেকট্রন বর্জন করার একটা প্রবণতা রয়েছে, ধাতুর সক্রিয়তা ক্রম রয়েছে, সেখান থেকে বিচার করে আমরা এগুলো করে থাকি। তাহলে এই টোটাল বিক্রিয়াটার মধ্যে যদি আমাকে জারণ বিক্রিয়াটা আলাদা করে লিখতে বলে তাহলে এদিকে উপরে এটা, এবং বিজারণ বিক্রিয়াটা লিখতে বললে এটা। ক্লিয়ার? ফার্স্টে তোমাদের জারণ কি বিজারণ কি এটা ক্লিয়ার করতে হবে। তারপরে রয়েছে জারক দ্রব্য। এটা এমনিতেই ছোটোবেলা থেকে পড়ে আসছো, জারক দ্রব্য আর বিজারক দ্রব্য, এগুলো এখান থেকে চুজ করতে হবে। তো জারক দ্রব্য মানে কি? যারা ইলেকট্রনকে গ্রহণ করে, যদি নিজে বিজারিত হয় অপরকে জারিত করে। তো জারক দ্রব্য মানে হচ্ছে অপরকে জারিত করে, অপরকে জারিত করে মানে যেটা বিজারণ বিক্রিয়া ঘটাচ্ছে। তো বিজারণ ঘটাচ্ছে যেটা, সেখান থেকে আমরা জারক দ্রব্যকে চুজ করব এবং সেটা হবে Fe2+। বিজারক দ্রব্য কি? বিজারক দ্রব্য হচ্ছে অপরকে বিজারিত করে এবং যেটা আমরা জারণ ঘটাচ্ছি, মানে জারণ বিক্রিয়া যে ঘটাচ্ছে সেখান থেকে আমরা চুজ করলাম যে জারণটা ঘটাচ্ছে সেটা হচ্ছে ক্যালসিয়াম। তাহলে আমরা এখানে কে জারক দ্রব্য কে বিজারক দ্রব্য সেটা বুঝলাম। এরপরে টপিক হচ্ছে যে কোনো একটি বিক্রিয়া দেওয়া থাকবে, সেখান থেকে আমাদের অর্ধজারণ এবং অর্ধবিজারণ বিক্রিয়াটা বের করে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো Fe থেকে Fe2+ হয়েছে মানে ইলেকট্রন বর্জন করেছে, এবং H+ থেকে H2 হয়েছে মানে ইলেকট্রন গ্রহণ করেছে। কারণ কি? কারণ এখানে দুই একক ধনাত্মক আধান মানেই বর্জন করার ফলে হয়েছে, এবং এই প্লাস আধানটা প্রশমতে পরিণত হয়েছে, তার মানে ইলেকট্রন গ্রহণ করার জন্য হয়েছে। একটু পরে জারণ সংখ্যা ধারণা দেব, সেখান থেকেও পরিষ্কার হয়ে যাবে। জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে মানে জারণ, এবং জারণ সংখ্যা যদি হ্রাস পায় তাহলে বিজারণ। তো যাই হোক, আমরা এখান থেকে অর্ধ জারণ বিক্রিয়াটা নিয়ে নিচ্ছি। জারণ মানে বর্জন হচ্ছে যেখানে, তো এখানে দুটো ইলেকট্রন বর্জন করে Fe2+ হয়েছে। এই বিক্রিয়াটা দেখতে পাচ্ছ যে এখানে -2e লিখেছি, ওই প্রান্তে আমি +2e লিখতে পারি অথবা +2e। সেখানে আমরা বুঝতে পারবো যে উভয় দিকের আধান সমান আছে। উভয় দিকের আধান সমানটা ঠিক করতে হবে, আছে কি না দেখতে হবে। তো তোমরা বুঝতে পারছো এই -2eটা ওই দিকে লিখলে +2e হবে, এবং দুটো নেগেটিভ দুটো পজিটিভ প্রশম হয়ে যাবে, তাহলে উভয় দিকের সাথে সমান হয়ে যাচ্ছে। অর্ধ বিজারণটা কি হলো? দুটো H+, প্রত্যেকটা একটা করে ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন দুটো যুক্ত হয়ে গিয়ে H2 হয়ে গেছে। এখানেও দেখো দুটো পজিটিভ চার্জ এবং দুটো নেগেটিভ চার্জ সমান সমান হয়ে গেছে, এবং ওইদিকে নিউট্রাল এইদিকেও নিউট্রাল, উভয় দিকে আধান সমান হয়ে গেছে। তো এই অর্ধজারণ এবং অর্ধবিজারণ বিক্রিয়া চুজ করতে দিতে পারে। এরপরে তোমাদের একটা বিক্রিয়া দিচ্ছি, এটা তোমরা নিজেরা করে দেখাও। সেটা হচ্ছে Cu+2Ag+
সেখান থেকে Cu2 প্লাস প্লাস 2Ag, এখান থেকে হাফ অক্সিডেশন মানে অর্ধ জারণটাকে তোমাদের বের করে নিয়ে আসতে হবে, তারপরে হাফ রিডাকশন তোমাদের বের করে নিয়ে আসতে হবে। এটা তোমাদের কাজ দিলাম। ওকে, এখান থেকে অর্ধজারণ এবং অর্ধবিজারণটা তোমরা বের করে নাও। তো দেখতে পাচ্ছ তোমাদের উত্তরের সাথে এটা মিলিয়ে নাও যে এটা তোমরা ঠিক করেছো কিনা। পরবর্তী টপিক হচ্ছে জারণ সংখ্যা, অক্সিডেশন নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে বিভিন্ন বিক্রিয়ার জারণ বিজারণ বোঝার জন্য জারণ সংখ্যাটাকে আমরা ব্যবহার করব। নামটা হয়তো জারণ সংখ্যা দিয়েছে, বিজারণ সংখ্যা দেওয়া হয়নি। তো যদি দেখা যায় যে জারণ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেটা জারণ প্রক্রিয়া বলা হবে। জারণ প্রক্রিয়ায় কি হবে, অক্সিডেশন নাম্বার যেটা সেটা বৃদ্ধি ঘটবে, আর বিজারণ প্রক্রিয়া সেটাই হবে যেখানে অক্সিডেশন নাম্বার হ্রাস পাবে। ফলে তোমরা জারণ কোনটা বিজারণ কোনটা সেটা বুঝতে পারবে, এবং সেটা বোঝাটা খুবই জরুরি। সেটা যদি না বুঝতে পারো খুবই সমস্যা হবে। তো চলো তাহলে জারণ সংখ্যা নির্ণয়টা আগে শিখে নিই। জারণ সংখ্যা হচ্ছে কোনো যৌগে কোনো নির্দিষ্ট যে পরমাণু, সেই পরমাণুটা কতটা ধনাত্মক বা কতটা ঋণাত্মক আধানে রয়েছে, মানে তার কতটা চার্জ পড়ছে তার মাথায়, সেটাকে বলা হয়। একটা ছোট্ট নমুনা দিচ্ছি, তারপরে ডিটেলসে যাব। HCl, এবার HCl একটা সমযোজী যৌগ হলেও এখানে যদি আমি এদের আধানের কথা ভাবি, তাহলে তোমার মাথায় নিশ্চয়ই এটা আসবে, H এর মাথায় প্লাস আর Cl এর মাথায় মাইনাস। তো এই যে +1 -1 করে ভাবছি, ঠিক আছে, ছাড়ো NaCl, তাহলে এটা +1 এটা -1। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, শুধু একটা ক্যালসিয়াম হচ্ছে +2তে আছে এবং একটা Cl -1 করে আছে। তাতে কি হলো, দুটো মিলিয়ে -2 হয়েছে এবং একটা +2-র সাথে মিলে গেছে, সিম্পল। এবং ওইটা যে তার ভ্যালেন্সি অনুযায়ী সে কতটা স্টেটে রয়েছে, যাদের ব্যতিক্রম দেখা যায় সেটা পরে বলছি। সাধারণ অবস্থায় যোজ্যতার সাথে তুমি জারণ সংখ্যাটাকে ম্যাচ করাতে পারবে। যোজ্যতা, জারণ সংখ্যা, এই দুটোর মধ্যে সিমিলারিটি হচ্ছে যে তাদের শেষ কক্ষে ইলেকট্রন গ্রহণ বা বর্জন প্রবণতার উপর তাদেরকে নির্ধারণ করা হয় কতগুলো ইলেকট্রন বর্জন বা গ্রহণ করতে পারবে। আর বৈসাদৃশ্য হচ্ছে যোজ্যতা ক্ষেত্রে এটা আধানহীন, আমরা যোজ্যতা লিখি 1 বা 2, কিন্তু জারণ সংখ্যা এখানে আধান যুক্ত, অর্থাৎ এখানে +1 +2 +3 লিখতেই হবে। এখানে যোজ্যতা 2 লিখে সেরে যাবে, কিন্তু এখানে আমাকে +2 বা -2 লিখতে হবে। তার মানে জারণ সংখ্যায় আধান লেখাটা খুবই জরুরি ব্যাপার। পরবর্তী দেখো, কিছু মৌলের নির্দিষ্ট জারণ সংখ্যা এখানে মেনশন করছি। নির্দিষ্ট মানে যাদেরকে আমাকে এগুলো ধরতে হবে, আর যাদের পরিবর্তনশীল তাদেরটা বের করতে হবে, আর যাদের বের করতে হবে না তাদের কিছু নির্দিষ্ট জারণ অবস্থা আমাকে হিসাব করতে হবে। সেক্ষেত্রে জেনারেল কনসেপ্ট থেকেই হয়ে যাচ্ছে, দেখো সব লেখা আছে, যার যেমন যোজ্যতা সেই অনুযায়ী জারণ সংখ্যা লেখা আছে। যেমন অক্সিজেন কিছু না বললে -2, এটা হচ্ছে একটা সাধারণ কথা। তারপরে বিভিন্ন যৌগে যদি দেখা যায় যে তার জারণ সংখ্যা ভ্যারি করছে, তখন সেটা আমাদের বিচার করতে হবে, এবং সেই যৌগটার গঠন দেখে আমাদের জারণ সংখ্যা কারেক্ট বেরোবে। গঠন না দেখে কিছু কিছু হয়ে যাবে অবশ্যই, কিন্তু তারপরে কিছু ব্যতিক্রমী জিনিস আসবে যেগুলোর গঠন বা স্ট্রাকচারটা জানা খুবই জরুরি। এটা ছিল নির্দিষ্ট জারণ অবস্থা, যে অক্সিজেন -2, মানে ধরো তুমি যে যৌগটা ভাবছো K2O, এখানে কিন্তু পটাশিয়ামটা +1 আছে, অক্সিজেনটা -2তে আছে, কোনো সমস্যা নাই। H2O, হাইড্রোজেন +1 আছে, অক্সিজেন -2তে আছে। তো এই সমস্ত অক্সাইড যেগুলো নর্মালি অক্সাইড অর্থাৎ O2- করে থাকে, সেই সমস্ত জায়গাতে অক্সিজেনটাকে তুমি -2 হিসেবে দেখবে। কিন্তু আমি একটা যৌগ লিখছি H2O2, সেখানে তুমি অক্সিজেনেরটা বের করবে, তাহলে হাইড্রোজেনেরটা তোমাকে জানা আছে, তুমি হাইড্রোজেনেরটা +1 বসালে মানে দুটো মিলিয়ে +2 হবে, কিন্তু এক একজন আর যা সেটা বসাতে হয়।
এবার হিসাবে আমি দেখলাম দুটো অক্সিজেন আছে, তাহলে এটা যদি +2 করে, দুজন মিলে যদি +2 করে, আর এক একটা অক্সিজেনের যদি এক্স হয় তাহলে 2x, এবং উভয় মিলিয়ে 0 করতে হবে। তাহলে এখানটা 2x সমান -2, সো x ইকুয়ালস টু -1। তার মানে এখানে এক একটা অক্সিজেন -1 এ চলে আসছে, কিন্তু অক্সিজেন তো -2। তখন গভীরে গিয়ে দেখা গেল হাইড্রোজেন পারঅক্সাইডের যে স্ট্রাকচারটা, যদি আমি দেখি, ঠিক আছে, এটা এমনি জাস্ট বেঁকালাম, মানে বেঁকে থাকে, বোঝার জন্য হয়তো প্রয়োজন ছিল না। তো দেখো অক্সিজেনের সঙ্গে এই যে হাইড্রোজেনের অক্সিজেনের মধ্যে বন্ড আছে, তাহলে হাইড্রোজেনটা এখানে +1 হলো। এই অক্সিজেনটার দিকে তাকাও, দুই দিকের মধ্যে এইদিকে সেম পরমাণু রয়েছে, সেম পরমাণু বলে এদিকে কোনো আধান কন্ট্রিবিউশন হবে না। অর্থাৎ অক্সিজেনের সঙ্গে দুই দিকে যদি তোমার অক্সিজেন বাদ দিয়ে অন্য কোনো অ্যাটম থাকতো, তাহলে সেই অক্সিজেনটা অবশ্যই -2 হতো। কিন্তু এইদিকে কোনো প্রভাব নেই, শুধু এইদিকে আছে, সেই জন্য এটা -1, এটা -1, এটা +1, তাহলে ওভারঅল 0 হয়ে গেল এবং ঠিক থাকলো, যে ওভারঅল তো 0 হতেই হবে। তো ছবি বা স্ট্রাকচার অনুসারে দেখলাম যে অক্সিজেনের এখানে ব্যতিক্রম হয়ে গেছে, অক্সিজেনের এখানে -1-এ চলে এসছে। তো এরকম ব্যতিক্রমী যে জারণ সংখ্যাগুলো, সেগুলো জেনারেলি আমাদের করতে দেয়। তো এভাবে অক্সিজেনের আরও ব্যতিক্রমী জারণ সংখ্যা আমরা দেখব। তো দেখো এক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে জারণ সংখ্যা নির্ণয় কিভাবে করতে হয়। তোমাকে একটা পরমাণু দিয়ে কোনো একটা যৌগ দিয়ে দেবে, কোনো একটা পরমাণু মাথায় স্টার দেওয়া থাকবে, স্টার চিহ্নিত পরমাণুটির জারণ সংখ্যা নির্ণয় করো। যেমন সালফারের মাথায় স্টার আছে, তাই সালফারের জারণ সংখ্যা তোমাকে বের করতে হবে। বাকি যে পরমাণুগুলো রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন, তাদের নির্দিষ্ট জারণ সংখ্যা যেটা মেনশন করা ছিল আগে, সেটা বসাতে হবে। তো সালফারের জারণ অবস্থা যদি আমি এক্স ধরি, আর হাইড্রোজেনের দুটো হাইড্রোজেন আছে, তেমন দুটো হাইড্রোজেন মিলিয়ে +2, একটা সালফারের এক্স, আর এইখানটা এক একটা অক্সিজেন -2 করে, তো -2 ইন্টু 4টে অক্সিজেন আছে। ওভারঅল যেহেতু কোনো আধান নেই, মানে আধান শূন্য, তাই সমান 0। তাহলে 4টে অক্সিজেন মিলিয়ে -8, তাই না? তাহলে আমি এখান থেকে এক্স এর মান বের করলাম, দেখলাম +6, নট শুধু 6, +6 করতে হবে। সো এখানে সালফারের জারণ অবস্থা আমরা পেলাম হচ্ছে +6, ঠিক আছে। তো চলো এরকম করে আমরা নির্ণয় করব KMnO4। এবার যেটা একটা বললাম ছবি বা স্ট্রাকচার, তো স্ট্রাকচারও সেই কথাই বলবে, সালফারে +6। একবার ঘুরে আসি স্ট্রাকচারের দিকে। তো একটা H2SO4 এর ছবি সাধারণত এরকম হয়ে থাকে, এটা ডবল বন্ড হয়, অসমযোজীয় হয়। তো যাই দেবে, দেখো সালফারের সাথে অক্সিজেন আছে, তার মানে অক্সিজেনটা এখানে -2, এই অক্সিজেনটা -2, এই অক্সিজেনের দুই দিকে আলাদা গ্রুপ যুক্ত আছে, সো -2, এই অক্সিজেনটাও -2। যদি অক্সিজেন অক্সিজেন বন্ড থাকতো তাহলে সেখানে চেঞ্জ হতো, হাইড্রোজেনটা হয়ে গেছে +1, এই হাইড্রোজেনটা হয়েছে +1। তাহলে সবগুলো যোগ করো, দেখো -6 হবে, তো সালফারের সেজন্য +6। সবগুলো যেগুলো -6 হবে, তারপরে -6 এর পর যদি সালফারটা +6 হয় তবেই না 0 হবে, তো সালফারে +6। তাহলে ছবি যে ইনফরমেশন দিচ্ছে আমার ক্যালকুলেশনও সেই ইনফরমেশন দিচ্ছে। এরকম চলতে থাকবে বেশ কয়েকটা, তারপরে হট করে আবার দেখবে চলে আসবে যে ছবি ড্র করতেই হবে, ছবি ছাড়া অক্সিডেশন নাম্বার বেরোবে না। এটা ছবি ছাড়া বেরিয়ে যাবে। Mn এর এক্স ধরলাম, পটাশিয়াম +1-এ আছে, Mn এর এক্স ধরলাম, প্লাস এক একটা অক্সিজেন -2 করে 4, ওভারঅল 0, সো এক্স এর মান পেলাম হচ্ছে +7। তো +7 অর্থাৎ ধাতু তো জারণ অবস্থা ধনাত্মক জারণ অবস্থায় রয়েছে, +7-এ রয়েছে। ঘটনাটা হলো অক্সিজেনগুলো কি করেছে, অক্সিজেনগুলো Mn এর সাথে বন্ড করেছে এবং ইলেকট্রনগুলো নিচের দিকে টেনে রেখে দিয়েছে। টেনে রেখে দেওয়ার জন্য অক্সিজেন নেগেটিভ স্টেটে রয়েছে আর ম্যাঙ্গানিজ এখানে পজিটিভ স্টেটে রয়েছে। ওকে, নেক্সট আরও যৌগ দেবো, সেখান থেকে তোমাদের বের করতে হবে। তারপর তোমাকে দিলাম নাইট্রিক অ্যাসিড HNO3, এখানে নাইট্রোজেনের মাথায় স্টার দেওয়া আছে। ওকে, তো সেটা বের করো। তারপরে NH4NO3, এখানে দেখো দুটো নাইট্রোজেন আছে, এই একটা নাইট্রোজেন, এই একটা নাইট্রোজেন, এদের জারণ অবস্থা বের করতে হবে। তো এখানটা তুমি অবশ্যই বের করলে যে +1 + x -3 × 6 = 0। ওকে, এক একটা অক্সিজেন -2 করে। এখানে কিন্তু অক্সিজেনটা কোনো ব্যতিক্রমী আচরণ করছে না, যেহেতু নাইট্রোজেন চেঞ্জ করতে বলে, নাইট্রোজেন বের করতে বলেছে, সেই জন্যে, ঠিক আছে। তো +5 হচ্ছে জারণ অবস্থা।
এখানে যখন একটি যৌগের মধ্যে দুটো পার্ট থাকবে তখন তাকে আমি ক্যাটায়ন অ্যানায়নে ভেঙে নিলাম, NH4 প্লাস আর NO3 মাইনাস। তারপর আমি হিসাব করতে বসলাম। এই নাইট্রোজেনটার জন্য আমি হিসাব করলাম হচ্ছে x প্লাস 4 একে 4 মানে প্লাস 4 সমান হচ্ছে প্লাস 1, কারণ ওভারঅল একটা আধান। সো x ইকুয়ালস টু আমি ওদিকে পেয়ে গেলাম -3। এখানে যখন এলাম নাইট্রোজেনটা x ধরলাম, এক একটা অক্সিজেন -2 করে মানে -6 ধরলাম, ইকুয়ালস টু ওভারঅল একটা নেগেটিভ চার্জ আছে, সো -1, তো ইকুয়ালস টু +5। সো এখানে দুটো পৃথক জারণ অবস্থা দেখতে পেলাম। একটা নাইট্রোজেন -3 আছে, একটা নাইট্রোজেন +5 আছে। হোয়াট এ ম্যাজিক! তাহলে এখানে দুটো নাইট্রোজেনের জারণ অবস্থা আলাদা। তার মানে কিছু পরমাণু আছে যাদের অনেক রকমের জারণ অবস্থা দেখা যায়, সেগুলো আমাদের জানতে হবে। নেক্সট হচ্ছে ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড, যাকে আমরা ব্লিচিং পাউডার বলে জানি, CaOCl Cl। এখানে দুটো ক্লোরিনের মাথায় স্টার দেওয়া আছে। এই ক্লোরিনের জারণ অবস্থা বের করতে হবে, এই ক্লোরিনেরও জারণ অবস্থা বের করতে হবে। ওটা ক্যালসিয়াম তো বাবা +2 ফিক্সড +2। এবার এই OCl পার্টটা আর এদিকে Cl পার্টটা, দুটো ক্লোরিন এখানে রয়েছে, তো দুটো ক্লোরিনের সেম হতেও পারে নাও হতে পারে। তখন আমাদের এইটা ভাঙতে হবে। ভাঙলো কি করে? Ca2+ আছে, OClটা একটা নেগেটিভ চার্জ, আর এই বাইরে একটা Cl আছে, বলে বাইরে একটা Cl নেগেটিভ চার্জ, তাহলে OCl মাইনাস আর একটা হচ্ছে Cl মাইনাস। তো এইভাবে ভেঙে তাকে পৃথকভাবে বার করতে হবে। এবার যেটা OCl মাইনাস দেখতে পাচ্ছ, সেইখানে ক্লোরিনের জারণ অবস্থাটা দেখো। ক্লোরিনটা আমি x ধরলাম, একটা অক্সিজেন আছে সেটা -2, তাহলে ওভারঅল -1, তো x ইকুয়ালস টু পেয়ে গেলাম আমি +1। আর এই ক্লোরিনটা Cl মাইনাস, তার মানে এটা -1। তাহলে একটা ক্লোরিন পেলাম +1 স্টেটে, একটা ক্লোরিন পেলাম -1 স্টেটে। ওকে, আর একবার বলে দিচ্ছি, ভেতরটা +1 স্টেটে, বাইরেটা -1 স্টেটে। তবে আমি ওভারঅল দুটোকে সেম রাখতে পারছি। ওকে, এরপরে কিছু বাড়ি কাজ দিলাম। KClO4 এর Cl এর জারণ সংখ্যা বের করতে হবে, KClO3 Cl এবং K4Fe CN6 এর Feটা বের করতে হবে। এটা একটা জটিল যৌগ, ঘাবড়ানো কিছু নেই। সায়ানাইডটা আমরা জানি সায়ানাইড Cl- করে থাকে, কোথাও না কোথাও তোমরা পড়েছো সায়ানাইড Cl-। তাহলে এক একটা সায়ানাইড যদি -1 করে হয়, 6টা সায়ানাইড -6, 4টে প্লাস আছে, এফিটা x ধরবে, তাহলে এফির কত বেরিয়ে যাবে। এইবার মোস্ট ইম্পর্টেন্ট কিছু ব্যতিক্রম, যে ব্যতিক্রমগুলোর জন্য আমাদের গঠন আঁকতে হবে। গঠন ছাড়া তাদের জারণ সংখ্যাটা বেরোবে না, অর্থাৎ যেটা সঠিক সেটা আমরা পাবো না। যেমন CrO5 এই যৌগটা বাস্তব অস্তিত্ব রয়েছে, এবং তুমি যদি আগেকার নিয়মে যদি যাও তাহলে তুমি কি দেখতে পাবে, যে এক একটা অক্সিজেন -2 করে, তাহলে -10 +10 দেখতে পাবে। am I right? +10। কিন্তু ক্রোমিয়াম +10 কখনোই হবে না, কারণ ক্রোমিয়ামের লাস্টে এমনিতেই তো 6টা রয়েছে না। ক্রোমিয়ামে ইলেকট্রন বিন্যাস করে দেখলাম 3d5 4s1, সো দ্যাটস ওয়াই ও ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন বর্জন করতে পারবে, সো +6 শো করাবে ম্যাক্সিমাম, +3ও করতে পারে। তো ম্যাক্সিমাম +6 করবে, 6-এর বেশি মানে +7 +8 +9 জীবনও হবে না, কারণ ও শেষ কক্ষ থেকে যেটা বলে সেইখান থেকেই বেরোবে, আর তার ভেতর থেকে বেরোবে না। তাহলে এটা তাহলে কী হলো? তাহলে তো +10 হচ্ছে না, বাস্তবে তো +6 বলছে। তো নির্ণয় করে দেখবো +6 কী করে হচ্ছে। এগুলোর ছবি বা স্ট্রাকচার ড্র করা যায়, এবং তাতে নির্ণয় করা ভ্যালু এবং ছবি অনুযায়ী ভ্যালু মিলে গেছে, সেজন্য এগুলোকে নর্মাল বলা হচ্ছে। কিন্তু এখানে নির্ণয় করা ভ্যালু আর ছবির ভ্যালু মিলছে না। তো কেসটা কি দেখে আসি। তো সেখানে কেসটা দেখতে গেলাম যে এদের যে স্ট্রাকচার, সেটা একটা স্টুডেন্টকে এই স্ট্রাকচারটা জানতে হবে, কিছু করার নাই। এটা একটা ক্রোমিয়াম, এদিকে অক্সিজেনের সঙ্গে যে ডবল বন্ডে আছে, এদিকে একটা সিঙ্গেল বন্ড, এদিকে একটা সিঙ্গেল বন্ড, অক্সিজেন নিজেদের মধ্যে লেগে আছে, পারক্সো বন্ড করে বসে আছে, এদিকে দুটো পারক্সো বন্ড করে বসে আছে। এটা অরিজিনাল ছবি, বাটারফ্লাই। এবং ক্রোমিয়ামে বলেছিলাম 6টা ইলেকট্রন আছে লাস্ট সেলে, এবং তুমি 6টা বন্ড এখানে দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6। এবং ক্রোমিয়ামের থেকে অক্সিজেনের তৈলাক্তকতা বেশি, এবং 6টা বন্ড, সুতরাং চোখ বুঝে +6। বাট কী করে হচ্ছে দেখো, এই অক্সিজেনটা শুধু এইদিকে ক্রোমিয়ামের সঙ্গে লেগে, মানে অক্সিজেনের সাথে অক্সিজেন বন্ড নেই, সেই জন্য এই অক্সিজেনটা -2।
এই অক্সিজেনটার দিকে তাকাও, একটা ক্রোমিয়ামের সঙ্গে বন্ড করেছে, এটা অক্সিজেনের সঙ্গে বন্ড করে আছে। অক্সিজেনের জন্য ধরুন ও কোনো আধান পাচ্ছে না, শুধু একটা আধান পাচ্ছে, তাই -1, এটা -1, এটা -1, এটা -1। দ্যাটস ওয়াই এটা এক্স ধরে করা যাবে না, এটা স্ট্রাকচার অনুযায়ী বলতে হবে। এবং সমস্ত আধান কোটা কত হলো, -6 হলো, সেই জন্য ক্রোমিয়াম হলো +6। আন্ডারস্ট্যান্ড? নেক্সট দেখতে পাচ্ছ H2SO5, H2SO5 পারক্সো মনোসালফিউরিক অ্যাসিড, এটা নাম, যেটা ক্লাস 12-এ জানবে। ক্লাস 12-এ এদের নিয়ে ডিসকাশন আছে। এখন আমরা সালফারের জারণ অবস্থা ড্র করতে গিয়ে থিওরিটিক্যালি দেখলাম, আমি যদি হিসাব করি নর্মাল নিয়মে তাহলে বেরোচ্ছে +8, কিন্তু বাস্তবে +8 নয়, কারণ সালফারের শেষ কক্ষে 6টা ইলেকট্রন আছে, তাই 8টাও কখনোই জারণ অবস্থা দেখাতে পারবে না। তখন তার অরিজিনাল ছবি আঁকতে গিয়ে দেখলাম এই অবস্থা, একটা অক্সিজেন, দুটো অক্সিজেন, 3টে, 4টে, 5টা। এই অবস্থায় অক্সিজেনগুলোর মাথায় এবং হাইড্রোজেনগুলোর মাথায় তাদের জারণ অবস্থা বসাবো। অক্সিজেনটা দেখো দুই দিকে আলাদা বসে আছে, তো -2, হাইড্রোজেনটা +1, এটা -2, অবভিয়াসলি এটা -2। বাট হিয়ার এই দুটো অক্সিজেনই কিন্তু -1 করে, এটা যদি -2 করে হতো তাহলে আমার এই আনসারটা বেরোতো, বাট এখানে -1 করে আছে পারক্সাইডে, এটা +1। সমস্ত হিসাব করো, হিসাব করে তুমি দেখতে পাবে মাইনাসগুলো যদি ধরি 6 আর -6, সো ওই জন্য সালফারটা +6-এ চলে এসছে। সো অরিজিনাল জারণ অবস্থা হচ্ছে +6, তাই +8-এর এই ক্যালকুলেশন এখানে কাজ করবে না। তাই ছবি অনুযায়ী তোমাকে চিন্তা করতে হবে যে কেমন হবে। ওকে, নেক্সট তোমাদেরকে কিছু হোমওয়ার্ক দেওয়া হলো। এখানে দেখতে পাচ্ছ Na2H2O3, এই অণুটাতে যে দুটি সালফার আছে সেই দুটি সালফারেরই জারণ সংখ্যা কত বের করতে হবে। Na2S4O6-এ 4টে সালফার রয়েছে, তো 4টি সালফারের জারণ অবস্থা বের করতে হবে। Fe3O4-এ Fe পরমাণুগুলো জারণ অবস্থা বের করতে হবে। এগুলো প্রত্যেকেই স্পেশাল, অর্থাৎ তাদের স্ট্রাকচার অনুযায়ী হবে। Fe3O4-এর জন্য একটা হিন্টস দিয়ে দিই আমি। Fe3O4 ইজ দ্য কম্বাইন অফ FeO অ্যান্ড Fe2O3, এই দুটো অক্সাইডের কম্বাইনে গঠিত হয়েছে। এটা তোমাকে জানতেই হবে, কারণ বিভিন্ন এক্সামে এটা লাগবে। তাহলে অবভিয়াসলি এখানে যে Fe-টা দেখতে পাচ্ছ সেটা +2-তে আছে, যদি ভাঙি আমি, আর এইখানটা যে দেখতে পাচ্ছ দুটো Fe +3-তে আছে। তো একটা Fe +2-তে আছে, একটা +3-তে আছে, আবার একটা +3-তে আছে। তো এই হচ্ছে 3টে Fe'র জারণ অবস্থা। ওকে, তোমরা একটু ভাঙলেই বুঝতে পারবে জিনিসটা। চলো এরপরে যেটা টপিক সেটা হচ্ছে অক্সিজেনের বিভিন্ন জারণ অবস্থা। এইভাবে আমাদের জারণ অবস্থা মানে জারণ সংখ্যা বের করতে বলা হয়েছে। বাস্তবে যেগুলো দেখা যায় নর্মালি হচ্ছে -2, পারক্সাইডে আছে -1, সুপার অক্সাইডে -1/2, ঠিক আছে। আরও বেশ কিছু রয়েছে যেখানে +2 দেখা যাবে। তো চলো আমরা এক্সাম্পল দিতে থাকি। -2 হচ্ছে নর্মাল K2O, দিস ইজ -2। -1 হচ্ছে H2O2 পারক্সাইডে, ওকে। -1/2 হচ্ছে KO2। KO2-তে তুমি যদি কেটাকে স্থির ধরো দিয়ে অক্সিজেনের জারণ অবস্থা বের করো, তুমি এখানে অক্সিজেনের জারণ অবস্থা পাবে -2, এমন কিছু বড় ব্যাপার নয়। ওকে, +2 তুমি পেয়ে যাচ্ছ এইখানটাতে F2O-তে। F2O-তে এক একটা ফ্লোরিন -1 করে, সো -1 -2, তাহলে একটা অক্সিজেন +2। এবার অক্সিজেন হচ্ছে দ্বিতীয় তড়িৎ ঋণাত্মক মৌল, এর সঙ্গে যদি ফ্লোরিন এন্ট্রি মারে তাহলে অক্সিজেনকে পজিটিভ স্টেটে যেতেই হবে, কারণ ফ্লোরিন এখানে নেগেটিভ স্টেটে থাকবে, তাহলে অক্সিজেন +2। এগেন আমরা +1-এ একটা এক্সাম্পল দিতে পারি, F2O2। F2O2 এক্সাম্পলে তুমি অক্সিজেনটা +1 স্টেটে দেখতে পাবে। সো ইউ হ্যাভ টু রিমাইন্ড, কারণ ছোট ছোট প্রশ্ন আসবে যে উদাহরণ দাও অক্সিজেনের জারণ অবস্থা -1/2, এটা খুব আসে। অক্সিজেনের জারণ অবস্থা -1/2 কোথায়? এটা হচ্ছে সুপার অক্সাইড। সুপার অক্সাইডে তোমরা কেমিক্যাল বন্ডে পড়েছিলে O2 মাথায় মাইনাস, তাই না? O2 মাথায় মাইনাস, O2 মাথায় 2-, তো এটা O2 মাথায় 2-, এটা পারক্সাইড, তো এটা পারক্সাইড, এটা সুপার অক্সাইড। দেখো O2 মাথায় মাইনাসে তুমি প্রতিটা অক্সিজেনকে -1/2 করে, এবং O2 মাথায় 2-, প্রতিটা অক্সিজেন -1 করে হিসাব।
এই হিসাব মাথায় ঢোকাইতে হবে, এমন কিছু বড় ব্যাপার নয়। এটা হচ্ছে নর্মাল অক্সাइड, এটা হচ্ছে জাস্ট অক্সাइड। तो ऑक्साइड होने के बाद ये हो जाएगा O मात्रा 2 माइनस, एक एक ऑक्सीजन -2 बोल देते हैं। यहाँ पर क्या हो जाएगा O2 मात्रा 2 माइनस, यहाँ पर हो गया O2 मात्रा माइनस। তো এই কেসগুলো ছোট ছোট ইম্পর্টেন্ট কেস, যেখানে তুমি একটা জাস্ট 1 মার্কসের কোয়েশ্চেন তো এগুলো, কারণ একটা ব্যালেন্সিং আসবে সেটা 2 মার্কস দেবে, আর একটা জারণ সংখ্যা বের করতে দেবে সেটা 1 মার্কসের থাকবে। তাহলে জারণ সংখ্যা টপিকটা তোমরা শিখলে, ঠিক আছে। আরও বই থেকে আরও এক্সাম্পল তোমরা করতে পারো।